বিসমিল্লাহির রহমানির রহিম। সো আলহামদুলিল্লাহ, আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। অনেক বড় একটা চ্যাপ্টার ডেফিনেটলি। তো নাম্বার সিস্টেমটার ইম্পর্টেন্স অনেক বেশি। এখান থেকে পরীক্ষায় বেশ ভালো রকম প্রশ্ন করা হয়। আর আমাদের অনেক কনফিউশন আছে এই চ্যাপ্টার থেকে, কনফিউশন লেগে যায় অনেক সময়। তো একটু ভাস্ট চ্যাপ্টার, একটু প্রথম বেসিক কথাবার্তা বলে অনেকগুলো বেসিক, আজকে হয়তো বা একটা ম্যাথও ধরতে পারবো না। টোটাল বেসিক কথাবার্তা ইনশাল্লাহ সিরিয়ালে আলোচনা করব। আগামী দিনও ধরতে পারবো কি জানি না, চেষ্টা থাকবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমরা নাম্বার সিস্টেমটা শুরু করি। হ্যাঁ, দেখেন একটা কথা বলি যে বর্তমানে আমরা যে নাম্বার সিস্টেমটা ব্যবহার করি সেটাকে কি নাম্বার সিস্টেম বলে? কারো জানা আছে? আমরা যে নাম্বার সিস্টেমটা ব্যবহার করছি এটার একটা সুন্দর নাম আছে, সেটাকে কি বলে? আমি আজকে মানে টোটালি কিন্তু হচ্ছে আমরা মানে বেসিক কথাবার্তা বলবো। হ্যাঁ, আমরা যে বর্তমানে যে নাম্বার সিস্টেমটা ইউজ করি সেটাকে আসলে ডেসিমেল নাম্বার সিস্টেম বলে। তার মানে আরো অনেক নাম্বার সিস্টেম ছিল এবং এখনো মোটামুটি আছে। তো আমরা যেটা ওয়াইডলি মানে 99.99% মানুষ ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম মানে কি? যার বেসটা হচ্ছে 10। বেসটা 10 হচ্ছে কি? এই যে ডিজিট আসে কত, 0 1 2, এখান থেকে কত আপনার 9 পর্যন্ত, তাহলে যে 10টা কি, 10টা ডিজিট না? এই 10টা ডিজিট নিয়ে যে নাম্বার সিস্টেমটা গঠিত হয়েছে সেটা আমাকে সেটাকে আমরা বলছি ডেসিমাল নাম্বার সিস্টেম। তো আহ, এখানে 10-এর পরে কিন্তু আবার যখন স্টার্ট হয় মানে 9-এর পরে যখন স্টার্ট হয়, এই 9টা ডিজিটের পরে, তখন কিন্তু 11 12 13 14 এভাবে যদি যান, তখন কিন্তু ওই আগের যেই ডিজিট গুলো নিলেন সেগুলো রিপিট, নতুন করে কিন্তু কিছু আসে না। তাহলে এই ডেসিমেল নাম্বার সিস্টেম ছাড়া আর কি নাম্বার সিস্টেম আছে? এই যে বাইনারি নাম্বার সিস্টেম আছে, তাই না? আমরা আইসিটি তে ব্যবহার করি বাইনারি নাম্বার সিস্টেম, যার বেস কত 2, কে 0 আর কমা কত 1। এরপর অক্টাল নাম্বার সিস্টেম আছে, তারপরে হচ্ছে আপনার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম আছে। এরাও কিন্তু এক একটা নাম্বার সিস্টেম, কিন্তু আমরা কি করি? ডেসিমাল নাম্বার সিস্টেমটা সর্বাধিক পরিমাণ ব্যবহার করি। এগুলো তো কম্পিউটারের জন্য ইউজ করা হয়, তাই না? তো আমরা আর এই চ্যাপ্টারে আমরা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব না। এই বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল কোনো কিছু আমাদের আলোচ্য বিষয় না। আমাদের ম্যাথের ক্ষেত্রে ডেসিমাল নাম্বার সিস্টেমটা আমরা কাজ করব। এখন ডিজিট মানে কি? ডিজিট মানে কিন্তু আমরা সবাই যে অঙ্ক মানে সংখ্যা গঠন করার জন্য আমরা যে প্রতীক বা সিম্বল ব্যবহার করি তাকে কি বলি? ডিজিট বলি। আচ্ছা, এখান থেকে ভালো পেজ দিই। তাহলে এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম যে আমরা যে নাম্বার সিস্টেমটা ব্যবহার করি সেটাকে আমরা বলছি ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম ছাড়াও আহ, আরো নাম্বার সিস্টেম আছে যেগুলো আমরা খুব বেশি ব্যবহার করি না। এবং এটার এক্সপ্লেনেশন আছে যে কেন আমরা 99.99% জায়গায় এই ডেসিমাল নাম্বার সিস্টেমটা ব্যবহার করি। আরো অনেক কিছু আছে, এগুলো ইনশাল্লাহ আমি সামনে আস্তে আস্তে আলোচনা করবো। তোমরা খালি বেঁচে যায়। হ্যাঁ, এখন খেয়াল করেন যে ডিজিট মানে আমরা সবাই কি জানি? অঙ্ক। সংখ্যা গঠন করার জন্য আমরা যে প্রতীক বা সিম্বল ব্যবহার করি তাকেই আমরা কি বলছি? অঙ্ক বলছি। তো ডিজিট কয়টা? ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, তাই না? তো একটা জিনিস বলি, খেয়াল করেন, এই যে আমি ডেসিমাল, আমাদের টোটাল আলোচনা ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে। তো ডেসিমাল নাম্বার সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত আমাদের কতগুলো ডিজিট আছে? 10টা ডিজিট আছে। সংখ্যা গঠন করার জন্য এগুলো ইউজ করা হয়। এখন এই যে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4, এগুলো সুন্দর একটা নাম আছে। এগুলা কে বলতে পারবেন কিনা? এগুলোর সুন্দর একটা নাম আছে। এগুলো সুন্দর, যে 0 থেকে 9 পর্যন্ত, এগুলো একটা সুন্দর নাম হচ্ছে অ্যারোবিক ইন্দো নিউমেরাস বলে। এগুলো কি বলে? এগুলো কিন্তু আপনার পরীক্ষা আসবে না, কিন্তু আমি আলোচনা করে রাখছি। অ্যারোবিক ইন্দো নিউমেরাস বলে এটার নাম। এগুলোকে কি বলে? অ্যারোবিক ইন্দো নিউমেরাস বলে। তো এর বাইরে প্রচলিত আর কোনো নিউমেরাস আছে কিনা, সাংখ্যিক মান আর আছে কিনা? জি আছে, আর একটা আছে, সেটা কি রোমান নিউমেরাস। কোনটা? ওই যে রোমান আপনারা লিখেন না, 1 2 5 9 লেখেন, 10 লেখেন। তাহলে আমরা প্রথমত দেখলাম, এই পেজে দেখেছিলাম যে অনেকগুলো নাম্বার সিস্টেম থাকতে পারে। তার মধ্যে আমরা সব থেকে ব্যবহার করবো ডেসিমেল নাম্বার সিস্টেমটা বেশি ব্যবহার করি। এগুলো অতটা ইউজেবল না। আর অঙ্ক কতটা? 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল নাম্বার সিস্টেমে। এবং এখানকার যে অঙ্কগুলো আছে সেগুলোকে সুন্দর একটা নাম দেওয়া যায়, অ্যারোবিক ইন্দো নিউমেরাস বলে। এই অ্যারোবিক ইন্দো নিউমেরাস ছাড়াও আর একটা বর্তমানে প্রচলিত আছে, সেটা হচ্ছে রোমান নিউমেরাস, যে 1 2 5 7 এরকম আর কি। এখন এইটা কিন্তু আমরা ইউজ করি না বললেই চলে, খুবই খুবই কম। আর এটা কিন্তু ওয়াইডলি ইউজ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা কেন এত ওয়াইডলি ইউজ করা হয়? এর প্রধান কারণ হচ্ছে কি? জিরো। আপনি দেখেন এই নাম্বার সিস্টেমে কোনোভাবেই কিন্তু জিরো নাই।
জিরো কিন্তু যে স্টার্ট করবেন সেটা তো নাই। আমরা ধাপে ধাপে ওই ইন্টেজার, নন ইন্টেজার, এরপরে রেশনাল ইরেশনাল সবই যাবো, হ্যাঁ, চতুর্থ ধরেন। তো এখানে এই নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম জনপ্রিয় হওয়ার সব থেকে বড় কারণ ইট কনসিস্ট অফ জিরো। কারণ মানে জিরোটা এত ইম্পর্টেন্ট যে আগে যখন আসলে এই সিস্টেমটা ছিল না, আর এই নাম্বার সিস্টেম কিন্তু এক দুই দিনে ডেভেলপ হয় নাই, এরকম না যে জাস্ট এক দুই দিনে ডেভেলপ হয়ে গেছে, হাজার বছর হাজার হাজার বছর ধরার পরে এই নাম্বার সিস্টেম ডেভেলপ হয়েছে। যেমন মনে করেন যে আগে সাপোজ এমন করেন আপনি আপনি এখন 100 কিভাবে লিখেন, 100 এভাবে লিখেন, এটা দেখলেই কিন্তু বুঝতে পারি 100 টাকা বা 100 মানুষ, 100 জন বা 100 বোমা, ইসরায়েলের কথা বলছি, এটা দেখা যায়। কিন্তু আগে হয়তো বা এই 100 বোঝায় তো অনেক কিছু ব্যবহার করা হতো। যেমন দেখেন আমরা যে এখন ইমোজি ব্যবহার ব্যবহার করি না, এই যে ইমোজি ব্যবহার করি, তো এটা দেখলে, ইমোজিটা দেখলে কি হয়, বোঝা যায় যে আপনি হাসতেছেন না কাঁদতেছেন, খুশি নাকি এরকম। তো আগে এরকম 100 বোঝানোর জন্য কি অনেক সিম্বল ব্যবহার করা হতো। তো এই জিরো থাকার কারণে মূলত ডেসিমাল নাম্বার সিস্টেমটা সব থেকে উন্নতি সাধন করছে। তাহলে আমরা দেখলাম 0 থেকে 9 এগুলোকে অ্যারোবিক ইন্দো নাম্বার সিস্টেমের মধ্যে, মানে অ্যারোবিক কি বলে, অ্যারোবিক ইন্দো নিউমারাস বলছি। হ্যাঁ, তো এখন এই যে সংখ্যা গঠন করে ডিজিট দিয়ে, তাই না, সংখ্যা ডিজিট দিয়ে গঠন করে। তাহলে একটা জিনিস একটু আরেকটু জানাই রাখি যে সংখ্যা তো বড় হইতে পারে অনেক, তাই না, অনেক বড় হইতে পারে, অনেক বড় হইতে পারে। তো এখন পর্যন্ত সব থেকে বড় সংখ্যার নাম কি আমরা জানি? এখন পর্যন্ত সব থেকে বড় সংখ্যার নাম কি? গুগল ফ্লেক্স। এখন কথা হচ্ছে যে গুগল প্লেক্স বলতে কি বোঝাচ্ছে আসলে? এখন সব থেকে বড় সংখ্যা কিন্তু আমরা কেউই ইমাজিন মানে বের করতে পারবো না, এটা ইনফিনিটি পর্যন্ত। একজন যদি বলে যে এটা আপনার সব থেকে বড় সংখ্যা, তো আপনি +1 করলে তো এটা তার থেকে বড় সংখ্যা হয়ে যাচ্ছে। তখন মানুষ আসলে যতটুকু পর্যন্ত ইমাজিন করতে পারে, কল্পনা করতে পারে, তো তার মধ্যে সব থেকে বড় সংখ্যাটা কি? গুগল। এই গুগল কিন্তু আপনাদের যে গুগল আছে ওই ওখান থেকেই নেওয়া, মানে গুগলের যে কনসেপ্ট, নামটা কিন্তু এই জায়গা থেকেই নেওয়া। এই গুগল বলতে মূলত সাধারণত বোঝা হয় এক গুগল মানে হচ্ছে, এক গুগল মানে হচ্ছে এই 10-এর পরে, মানে 10-এর পরে আর কি 100টি শূন্য দিতে হবে এই জায়গায়, এক দিয়ে 100টা শূন্য। তো 100টা শূন্য মানে বুঝতে পারতেছেন কি অবস্থা, হিউজ। তো এই গুগলে যদি এতটুকু হয়, প্লেক্স আমাদের তার থেকেও কি, এর থেকেও বড় নাম্বার আর কি, হ্যাঁ। কিন্তু এগুলো সবই বলছে একটা রেঞ্জ ধরে নিয়ে যে মানুষ আসলে কতটুকু পর্যন্ত কল্পনা করতে পারতেছে, কিন্তু সব থেকে বড় সংখ্যা আসলে আমি আপনি কেউই কিন্তু জানি না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কথা। এখন আসেন আমরা ক্লাসিফিকেশনে যাই, আমাদের সব থেকে পরীক্ষার জন্য যেটি ইম্পর্টেন্ট সেই ক্লাসিফিকেশনে চলে যায়। এখান থেকে মূলত এক্সামের পড়া শুরু হলো। ক্লাসিফিকেশন মানে হচ্ছে যে এই যে নাম্বারগুলো আমাদের সামনে আসবে 0 থেকে 9 বলেন, এগুলোকে আমরা এক একটা ক্যাটাগরির মধ্যে ভাগ করতে পারবো। তো সেই ক্যাটাগরি কি কি, প্রথমে আমি এখানে লিখে নিচ্ছি যে আমি ক্লাসিফিকেশন করবো ইনশাল্লাহ। যে ক্লাসিফিকেশনের মধ্যে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা। 1 নাম্বার যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। এখন ন্যাচারাল নাম্বার হচ্ছে কারা, ন্যাচারাল নাম্বার কাকে বলে? এখন একটা জিনিস খেয়াল করবেন, এই ন্যাচারাল নাম্বার না থেকে ইউরোপিয়ান কান্ট্রিতে একটা একটা সুন্দর নামে ডাকে ওরা। ন্যাচারাল নাম্বারকে ন্যাচারাল নাম্বার না বলে ওরা একটা সুন্দর নামে ডাকে। সেই সুন্দর নামটা যদি মনে রাখতে পারেন, তাহলে ন্যাচারাল নাম্বারকে আর মানে পড়া লাগবে না যে এইগুলোকে ন্যাচারাল নাম্বার বলে। সো ইউরোপিয়ান কান্ট্রিতে ওরা ন্যাচারাল নামকে বলে কাউন্টিং নাম্বার বলে। কি বলে? কাউন্টিং নাম্বার। সো অল কাউন্টিং নাম্বারস আর কি ন্যাচারাল নাম্বার, বা ন্যাচারাল নাম্বারস আর কাউন্টিং নাম্বার, কথা হচ্ছে এটা। কাউন্ট করা যায় কোনগুলো দিয়ে? 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে কি কাউন্ট করা যায় না? ওই যে কাউন্টিং নাম্বার গুলো আছে ওইগুলোই ন্যাচারাল নাম্বার, সিম্পলি। তাহলে ন্যাচারাল নাম্বার আর দা কাউন্টিং নাম্বার, তার মানে যা কিছু দিয়ে আমরা কাউন্ট করে থাকি সেটাই ন্যাচারাল নাম্বার। যেমন আমরা 10 জনকে 1 2 3 4 এভাবে কাউন্ট করি, আমরা কিন্তু কখনো বলি না যে -1 -2 কাউন্ট করার সময় কি -3 -4 এভাবে বলি? কখনো কখনো কিন্তু বলি না। সো কাউন্ট করার জন্য যেটি ইউজ করেন, আপনি কাউন্ট শুরু করেন কই থেকে? 1 থেকে। খেয়াল করবেন আপনি কিন্তু 0 থেকেও কাউন্ট শুরু করেন না। এই জন্যই বলেছি ইউরোপিয়ান ওরা কাউন্টিং নাম্বার কেন বলে, বিকজ আপনি স্টার্ট করেন না 0 দিয়ে, আপনি স্টার্ট করেন কি দিয়ে? 1 দিয়ে। সো 1 দিয়ে যদি স্টার্ট করেন, তাহলে কাউন্টিং নাম্বার স্টার্টস ফ্রম 1 অ্যান্ড ইনস উইথ ইনফিনিটি। কাউন্টিং নাম্বার কত পর্যন্ত গুনতে পারবেন? 1 2 3 4 5 6 কত যাবে? ইনফিনিটি পর্যন্ত, শেষ হওয়ার তো কিছু নাই। তাহলে এই জন্য বলছি যে এই কাউন্টিং নাম্বার অথবা ন্যাচারাল নাম্বার, এটি স্টার্টস উইথ 1 বাট এন্ডস উইথ ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার, এটা আর ভুলবো না ইনশাল্লাহ, যে ন্যাচারাল নাম্বার কাকে বলে? এই কাউন্টিং নাম্বার গুলো আর কি। আর ন্যাচারাল নাম্বারকে জেনারেলি কি দিয়ে ডিনোট করা হয়? বড় হাতের এন দিয়ে ন্যাচারাল নাম্বার গুলোকে ডিনোট করা হয় আর কি। তাহলে একটা জিনিস এখান থেকে হয়ে গেল, একটু খেয়াল করেন ন্যাচারাল নাম্বার কিন্তু এটা আসলো, বা কাউন্টিং নাম্বারের মধ্যে কোনো কোনো নেগেটিভ নাই, কিন্তু এই নেগেটিভ পজিটিভ নিয়ে আমাদের ঝামেলাটা বাঁধে।
একটা গেল। এরপর আসেন হোল নাম্বারটা কি। হোল নাম্বার যদি খেয়াল করি, 2 নাম্বারটা, হোল নাম্বার হচ্ছে আগে যেই ন্যাচারাল নাম্বারটা দেখলাম বা আগে যে কাউন্টিং নাম্বারটা দেখলাম ওইটার সাথে শুধুমাত্র জিরো যোগ হবে। তাহলে জিরো যোগ ন্যাচারাল নাম্বার অথবা কাউন্টিং নাম্বার, এই টোটালটাকে হোল নাম্বার বলছি। হোল নাম্বার কারা? আমরা এখানে যে সমস্ত নাম্বার আছে মানে ন্যাচারালের ভিতর তারা তো থাকবেই, সাথে জিরো যোগ হবে। তাহলে আমি বলতে পারি হোল নাম্বার আর দ্য কম্বিনেশন অফ হোল নাম্বার ইজ দ্য কম্বিনেশন অফ জিরো অ্যান্ড দ্য কাউন্টিং নাম্বারস। তাহলে কাউন্টিং নাম্বারে কিন্তু ওয়ান দিয়ে শুরু হয়েছিল, জিরো ছিল না, কিন্তু হোল নাম্বার কি হবে? জিরো দিয়ে থাকবে। এটা হচ্ছে কথা। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে হোল নাম্বারকে কি দিয়ে প্রকাশ করে? ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে হোল নাম্বারকে এন জিরো, এভাবে আমরা কি সাধারণত এন নট বলি না, এই এন জিরো দিয়ে প্রকাশ করে। এন জিরো দিয়ে প্রকাশ করার অর্থ হচ্ছে ন্যাচারাল নাম্বার ইনক্লুডিং জিরো, তার মানে সেটাকে সুন্দর করে তখন বলি হোল নাম্বার। আর হচ্ছে যে আমাদের দেশে আপনার হচ্ছে যে হোল নাম্বারসকে বড় হাতে ডাব্লু দিয়ে প্রকাশ করে, এক্সপ্রেস করে আর কি। তাহলে আমি যদি খেয়াল করি এন, এটা আমাদের ন্যাচারাল নাম্বারের সিম্বল উইদাউট জিরো, কারণ ন্যাচারাল নাম্বার কাউন্টিং নাম্বার, সেটা জিরো থেকে শুরু হয় না। আর এন জিরো বলতে বোঝায় এটা ইনক্লুডিং জিরো, এটা এক্সক্লুডিং জিরো, এটা ইনক্লুডিং জিরো। যখন ইনক্লুডিং জিরো তখন একটা সুন্দর নাম তাকে দিয়ে দেন, সেটা হচ্ছে হোল নাম্বার। তাহলে আমি কি একটা জিনিস কি বুঝতে পারছি যে উপরে 1 নাম্বারে যেটা আলোচনা করছিলাম, 2 নাম্বারে সে ওইটা সাম আপ হয়ে গেছে, মানে আগেরটা সহ আসছে। 3 নাম্বারটা দেখবেন এই 1 2 কে সাম আপ করে 3 নাম্বারটা আসবে। তো এইভাবে এই জন্য মনে রাখা যায় আর কি। হ্যাঁ, যখন আমি ইয়াতে আলোচনা করবো ইনশাল্লাহ ইন্টেজার কি বলে রেশনাল ইরেশনাল, তখন সুবিধা হবে। তাহলে আমরা 2 নাম্বার আলোচনা শিখে শিখে ফেললাম যে হোল নাম্বার। এরপর আসেন 3 নাম্বার। এরপরে আমরা কি বলবো? ইন্টেজার সম্পর্কে কথা বলি। ইন্টেজার কারা? ইন্টেজার মানে ফ্রাকশন আসবে না, একটাই কথা, ইন্টেজার মানে কোনো ফ্রাকশন আসবে না। তো আর একটা বিষয় হলো এটা নেগেটিভ পজিটিভ বোথ হইতে পারে। আই রিপিট, এটা নেগেটিভ পজিটিভ বোথ হইতে পারে। প্রথম কথা ছিল ন্যাচারাল নাম্বার, সেটা ওয়ান থেকে শুরু হবে, জিরো নাই, নেগেটিভ নাই। হোল নাম্বারটা একই কথা, শুধু জিরো যুক্ত হবে। এখনো কিন্তু নেগেটিভের কোনো কথা বলি নাই। বাট ইন্টেজারে একদম বড় কথা হচ্ছে আপনার ফ্রাকশন না আসতে পারলেই হলো। ফ্রাকশন যদি না আসে, ব্যাস ঠিক আছে। তাহলে ইন্টিজার গুলো কি হবে? মাইনাস ইনফিনিটি থেকে মনে করেন মাইনাস কত 66, মানে যাইতে যাইতে -3, এখান থেকে আলটিমেটলি কি -1, কমা কত জিরো, তারপর 1, তারপর 2 3 4, এভাবে কি যাইতে থাকবে না? তার মানে নেগেটিভ মাইনাস মানে নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে সমস্ত পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যে কাউন্টিং নাম্বার গুলো থাকে, সেগুলোকে আমরা ইন্টিজার বলছি। খেয়াল করে আমি তো নেগেটিভ গুলোকে কাউন্টিং নাম্বার বলছি না, আমি বলছি নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যদি ফ্র্যাকশন না আসে তারা সবাই কি পড়বে? ইন্টিজার আসবে আর কি। এখন একটা কথা হচ্ছে কি যে দেখেন এর মধ্যে একজন আসছে কে? জিরো। এখন ঝামেলাটা বাদে যেটা সেটা হচ্ছে তার আগে বলে নিই, তাহলে এখানে এই ইন্টিজার ডিফাইন করার ক্ষেত্রে আমি কি কি বললাম? বললাম সমস্ত পজিটিভ, সমস্ত, তাহলে জিরোর কথা বলা সুবিধা হবে, সমস্ত পজিটিভ ন্যাচারাল, এটা বলেছি মানে সমস্ত পজিটিভ ন্যাচারাল গুলো। এরপরে আরেকটা কথা বলতে চাই যে সমস্ত নেগেটিভ ন্যাচারাল, মানে এই যে এই প্রশ্নে যারা আছে সবাই আর কি নেগেটিভ গুলো। এবং আরেকটা কথা বলছি অ্যান্ড জিরো। তো আমি এই জিরোটাকে কেন আমি আলাদা করে বলতেছি? আমি তো বলে দিতে পারতাম এটা পজিটিভ, তাই না? তো জিরোকে আলাদাভাবে বলছি কারণ জিরো হচ্ছে নাইদার পজিটিভ নন নেগেটিভ। তার মানে জিরো হচ্ছে নিউট্রাল, ম্যাথমেটিক্স এর ভাষায় এটাকে নন নেগেটিভ নাম্বার বলে। আমি এটা একটু আলোচনা করি, এই জিরো নিয়ে অনেক ঝামেলা হয়। জিরো আসলে খেয়াল করবেন, আপনি যদি এখানে এই রেঞ্জটাও দেখেন, ও না আছে পজিটিভ জোনের ভিতরে, ও না আছে পজিটিভ জোন, পজিটিভ জোন স্টার্টস ফ্রম হিয়ার, ও না আছে কি নেগেটিভ জোনে। আচ্ছা, এটা একটু ভালো করে আলোচনা করি। তো আমি কি বললাম? বললাম যে জিরো হচ্ছে নন নেগেটিভ। এখন যেহেতু জিরোকে নন নেগেটিভ বলছি, অনেকে ভাবতে পারে নন নেগেটিভ মানে কি, তাহলে নিশ্চিতভাবে এটা পজিটিভ। নন নেগেটিভ মানে যদি বলে থাকি তাহলে এটাকে অনেকে কি ভাবতে পারে? পজিটিভ ভাববে। কিন্তু না, আমি জিরোকে যেমন নন নেগেটিভ বলতে পারি, জিরোকে তেমনি নন পজিটিভও বলতে পারি। আই রিপিট, জিরোকে যেমন নন নেগেটিভ বলতে পারি, আপনি নন নেগেটিভ শুনলে ভাবেন পজিটিভ, কিন্তু আমি যখনই বলবো না জিরো নন পজিটিভও বটে, তখন আপনার কি মনে হবে? নেগেটিভ না? তো মানে যদি আমাদেরকে বলে যে নন নেগেটিভ নাম্বার, এটা কি আসলে উল্টো পেঁচে যাচ্ছে কি না? আচ্ছা, আমি একটু বলে দিই, জিরো মাস্ট বি নন নেগেটিভ প্লাস এটা নন পজিটিভ, একে কোনোভাবেই
আপনি পজিটিভ নেগেটিভ ডিফাইন করতে পারবেন না। এই জায়গাতে নিউট্রাল। যদি আমাদেরকে বলে নন নেগেটিভ নাম্বার কারা, তাহলে সমস্ত পজিটিভ নাম্বার সাথে জিরোকে রাখতে হবে। মানে খেয়াল করেন, বলছে নন নেগেটিভ নাম্বার কারা, মানে যাদের সামনে একটা মাইনাস নাই। আমি বলি খেয়াল করেন, তাহলে যদি বলে নন নেগেটিভ কারা, এগুলা তো নন নেগেটিভ, তাহলে এই জায়গা থেকে ওরা সবাই কিন্তু কি নন নেগেটিভ বলছে। কিন্তু ধরে নেন সবাই নন নেগেটিভ, তাহলে এখানে কি করছেন, জিরোকে ইনক্লুড করছেন না? করছেন তো। এখন আবার যদি বলি নন পজিটিভ কারা, নন পজিটিভ কারা মানে কি, যাদের সামনে হচ্ছে নেগেটিভ চিহ্ন, আহ, কি বলে, নন নেগেটিভ হচ্ছে কি বললাম, নন নেগেটিভ নাম্বার কারা, তারা সবাই এটা আসতেছে, তাই না? এখন যদি বলি নন পজিটিভ কারা, মানে পজিটিভ না, তাহলে পজিটিভ না কারা, এরা সবাই কি পজিটিভ না, তখনও আসলে জিরো কাউন্টে চলে আসে। এই যে যদি বলি নন পজিটিভ, নন পজিটিভ নাম্বার কারা, তাহলে সমস্ত নেগেটিভ নাম্বার আসবে, সাথে জিরোকেও আমাদের রাখতে হবে, কারণ জিরো ইজ নন পজিটিভ অ্যান্ড নন নেগেটিভ নাম্বার। ওর অবস্থাটা এরকম, ও এই দিকেও আছে এই দিকেও আছে, মানে গোল আলু টাইপের আগে সব জায়গায় থাকবে। তাহলে আমাদের আহ এটা কি ইন্টেজার আলোচনা করলাম, আশা করি ক্লিয়ার, যে জিরো আসলে নন পজিটিভ নন নেগেটিভ এটাকে কোনোভাবেই আপনি ডিফাইন করতে পারবেন না। আর আমাদের দেশে সাধারণ ইন্টেজারকে আই দ্বারা প্রকাশ করা হয়, আর ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এটা জেড দিয়ে প্রকাশ করা হয়। তবে এটা না রাখলে হবে, আই দিয়ে মনে রাখতে পারেন, দুইটা অ্যাকসেপ্টেবল, কোনো সমস্যা নাই। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা এটা তো কন্ট্রোল জেড দিলে ভালো হতো, যে আমি এর আগে কি আলোচনা করছিলাম, প্রথমে আলোচনা করছিলাম হচ্ছে আপনার কি বলে ওটাকে, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কারা ছিল, এক থেকে স্টার্ট হচ্ছিল, তো দেখেন এক থেকে পজিটিভ যে নাম্বারগুলো সেগুলো কি ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটা ন্যাচারাল নাম্বারকে কভার করতেছে না। 2 নাম্বার আলোচনা করেছিলাম হোল নাম্বার, হোল নাম্বারটা কি ছিল বলেন তো, জিরোকে ইনক্লুড করবে, তাহলে এই জিরোকেও কি করছে বলেন তো, ইনক্লুড করছে না হোল নাম্বার। তাহলে ইন্টেজারের ভিতরে কি কি আছে, ন্যাচারাল নাম্বারও আছে, আবার হোল নাম্বারও কিন্তু হয়ে গেছে, সাথে এক্সট্রা করে আবার কি আসছে, নেগেটিভ পোর্শন গুলো চলে আসছে। তো ইন্টেজার কিন্তু আগে দুইটাকে সাম আপ করে ফেলছে। এখন 4 নম্বর যেটা থাকবো সেটা রেশনালকেও সাম আপ করবে, সরি রেশনাল বলছি মানে ন্যাচারালকে সাম আপ করবে, হোলকে সাম আপ করবে, ইন্টেজারকেও সাম আপ করবে, একবারে কভার করে নেবে। তাহলে এখানে পরেরটা আলোচনা করি। 3 নাম্বারটা গেল, আশা করি সমস্যা নাই। এবার আসি 4 নাম্বার। 4 নাম্বারটাই হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, বা এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন হয়, তাহলে এইটা একটু খেয়াল করি। সাধারণত বুকিশ মেথডে আমরা যে সংখ্যা সারা জীবন ছোটবেলা থেকে পড়ে আসছি, সম্ভবত ওই যে কোন ক্লাসে, মানে রুট ক্লাস 9-এ সম্ভবত ছিল, যে √2 একটা অমূলদ সংখ্যা প্রমাণ করে, এরকম মনে হয় ছিল যতদূর মনে পড়ে। তো ওখানে একটা ডেফিনেশন ছিল, খেয়াল করবেন কিনা, যে নাম্বার গুলোকে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যায়, আই রিপিট, যে নাম্বার গুলোকে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যায় তাদেরকে রেশনাল নাম্বার বলে বা মূলদ সংখ্যা বলে। এখন পি বাই কিউ এক্সপ্রেস করা যায় মানে কি, এটা আমাদের সব থেকে জানা বেশি জরুরি। আপাতত আমি ওদের ডেফিনেশনটাই লিখছি, যে পি বাই যে নাম্বার গুলোকে, আচ্ছা, 10 সেকেন্ড প্রয়োগ করি। তো যে নাম্বারগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা সম্ভব সেগুলোকে আমরা মূলদ সংখ্যা বলছি। তবে এখানে একটা কন্ডিশন থাকবে, হোয়ার পি অ্যান্ড কিউ আর ইন্টেজার্স। এই যে এই লাইনটুকু যদি বুঝেন, তাহলে টোটাল মূলদ সংখ্যা চেনা শেষ। পি অ্যান্ড কিউ আর অবশ্যই কি হইতে হবে, ইন্টেজার্স হইতে হবে। আমরা কিন্তু অলরেডি শিখে আসছি ইন্টেজার কি, ইন্টেজার মানে কোনোভাবেই ফ্রাকশন আসা যাবে না। এই মূলদ অমূলদ চেনার ক্ষেত্রে আপনি শুধু একটা জিনিস মাথায় রাখবেন, ফ্রাকশন আসবে না। মোটামুটি আপাতত এতটুকু খেয়াল করেন। তবে ফ্রাকশনের উপর কথা আছে, ফ্রাকশন আবার 3 ধরনের ফ্রাকশন আসবে। ওখান থেকে এক টাইপের ফ্রাকশন অমূলদ হয়ে যাবে, বাদ বাকি 2 টাইপের ফ্রাকশন মূলদ হবে। তো এখান থেকে আপাতত খেয়াল করেন যে মূলদ সংখ্যার ক্ষেত্রে পি বাই কিউ অবশ্যই ইন্টিজার হবে, এবং আরেকটা কন্ডিশন আছে যেখানে কিউ নট ইজ ইকাল টু জিরো, কিউ এর মানটা কোনোভাবেই জিরো হতে পারবে না। এখন কিউ এর মানটা জিরো কেন হতে পারবে না, কারণ আসলে এর খুব লজিক্যাল একটা কারণ আছে, নিচে যখন জিরো চলে আসবে এটা তখন আর আমাদের নাম্বার থাকবে না, তখন আসলে এটা নাম্বার থাকবে না, আনডিফাইন্ড হয়ে যাবে। তো নাম্বারই যদি না থাকে তখন সেটা রেশনাল নাম্বার কিভাবে হবে। এখন নাম্বার থাকবে কি নাম্বার থাকবে না, চলেন এটা একটু ভালো করে আলোচনা করি, হ্যাঁ। দেখেন ওরা কি বললো,
এই যে যে নাম্বারগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে তার মানে সংজ্ঞা দেখেই বোঝা যাচ্ছে যে ফ্রাকশন গুলো আসবে। ফ্রাকশন গুলো আসবে মানে কি, আলটিমেট রেজাল্টের কথা বলছি, কিন্তু এটা ফ্রাকশন হবে এটা ফ্রাকশন হবে এরকম বলি নাই। পি কিউ কিন্তু ইন্টেজারই হইতে হবে, আই রিপিট, পি কিউ ইন্টেজার হবে, কিউ এর মান জিরোর সমান হবে না, এবং রেজাল্টটা আলটিমেটলি যেটা মানে এই পি এর মান ফ্রাকশন হতে পারবে না, এটা ফ্রাকশন হতে পারবে না, রেজাল্টটা ফ্রাকশন হতে পারে, সমস্যা নাই। এখন আমি যদি বলি যে 2/3, 2/3 যেটা আছে, তো এটাকে তো আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলেন, তাহলে এটা কি রেশনাল নাম্বার হবে? আচ্ছা, এগুলোর অ্যান্সার আমরা যাব। আবার মনে করেন যে -2/3, এটা কি রেশনাল নাম্বার হবে? হবে কি, বলতে পারবেন? জি হবে অবশ্যই। আবার যদি খেয়াল কেন হবে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। 2/কত, -7, এটা কি রেশনাল নাম্বার হবে? এটাও রেশনাল নাম্বার হবে, এটাও রেশনাল নাম্বার হবে। আবার যদি বলি 0/5, এটা কি রেশনাল নাম্বার হবে? হবে। আবার যদি বলি 5/0, এটা কি রেশনাল নাম্বার হবে? হবে না। এখন চলেন চেক করি কেন হচ্ছে কেন হচ্ছে না। তারা বলছিল যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, যেখানে পি কিউ ইন্টেজার হইতে হবে। সো পি যদি 2 বলেন, -2 বলেন, সমস্যা নাই, ইন্টেজারের ভিতরে কিন্তু পজিটিভ নেগেটিভ বোথ ছিল। তাহলে এই পি এর মান কিন্তু -2 মানে সেটা একটা ইন্টেজার, ফ্রাকশন কোনো ভ্যালু না। যেহেতু তারা একটা ইন্টেজার ভ্যালু দিয়েছে, তো আমি তো কন্ডিশন ভায়োলেট করি নাই। আবার কিউ এর মানটা কি, একটা ইন্টেজার ভ্যালু দিয়েছে, তো আমি তো কন্ডিশন ভায়োলেট করি নাই। আচ্ছা, এখানে আসেন তো, এই যে 2, এখানে কন্ডিশন ভায়োলেট করছি, এখানে কন্ডিশন ভায়োলেট করছি। কিউ এর মান কি ছিল বলেন তো? ওই যে 0 হইতে পারবে না, তো কিউ এর মান তো 0 না। এখন এখানে খেয়াল করেন, এই অংশটা কি, 0/, কোনো কিছু মানে কি দেয়, 0 দিবে, তাই না? এই 0 কিন্তু ইন্টেজারের মধ্যে ছিল। তাহলে এটা যদি ইন্টেজার ভ্যালুই আপনার হয়ে থাকে, আবার 5ও যদি ইন্টেজার ভ্যালু হয়, কিউ এর মান তো 0 না, তাহলে এটা হওয়া উচিত। এখন এইটা কেন হচ্ছে না? আপনি বলতে পারেন যে 5টা তো আমাদের ইন্টেজার ভ্যালু, কিন্তু 0 তো ইন্টেজার মধ্যে পড়ছে। কিন্তু আমি কিন্তু বলে আসলাম কিউ নট ইজিক্যাল টু 0, যার কারণে এটাকে যখন নিবেন তখন সেটা আসলে কোনো আমাদের কোনোভাবেই কি মূলদ সংখ্যা হবে না, বিশেষ করে এটা সংখ্যায় থাকবে না, আনডিফাইন্ড হবে। আচ্ছা, জিরো, জিরো নিয়ে দু একটা কথা বলি যে জিরো কি বাই কি হলে জিরো কি হয়। দেখেন, দেখেন আমি যদি এভাবে চিন্তা করি যে ডিনোমিনেটরের যে জিরো হইলো, আমরা দেখলাম কেবল জিরো হইলে সেটা নাকি নাম্বারই থাকছে না। তো জিরো ডিনোমিনেটর হইলে কি হয়, সমস্যাটা কি হয়? মনে করেন 0 আমি কি করলাম, সামথিং দিলাম। এখন এইটা নিয়ে আসলে কারো সমস্যা নাই যে 0/সামথিং সমান কি, 0। তিন রকমের সমস্যা দেখা যায় জিরো নিয়ে। হ্যাঁ, জিরো বাই সামথিং সমান জিরো, এটা একটু করে দেখাবেন? দেখেন, এখন বিষয় হচ্ছে কি যে এই আমি আলোচনা করি সবগুলো পাবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। তবে এমন জিনিস হয়তো বা আমি আলোচনা করবো না যেটা ক্লাস অনেক লেন্থি হবে, আর হচ্ছে যে যেটা আপনাদের কাজ আসবে না। আমি আলোচনা করি, দেখেন আবু প্রশ্ন উত্তর আসবে ইনশাল্লাহ। এরপর আরেকটা যেটা, এটা নিয়ে সমস্যা নাই, 0/সামথিং যদি করেন জিরো, সমস্যা নাই। আরেকটা যেটা আসে সেটা হচ্ছে কি যে সামথিং বাই কত, 0। এখন সামথিং বাই জিরো যেটা দেখতেছেন, এটা তিন রকম অ্যান্সার আমি দেখছি আর কি। সামথিং বাই জিরো অনেকে বলে জিরো, কেউ বলে ইনফিনিটিভ, ইনফিনিটি বলে, তারপর এখানে কেউ বলে হচ্ছে যে আনডিফাইন্ড। এখন এই তিনটার মধ্যে কোনটা সত্য? আমি এটা ভুল পড়াতে দেখছি যে অনেকেই বলে দেয় সামথিং বাই জিরো ইনফিনিটিভ, যেটা কোনোভাবেই সত্য না। জিরো, সামথিং বাই জিরো কোনো দিনও ইনফিনিটিভ না। ইনফিনিটিভ মানে হচ্ছে কোথাও না কোথাও তার একটা ভ্যালিড মান আছেই, কিন্তু সামথিং বাই জিরো করলে ইনফিনিটিভ হবে না, এটা কোনো সন্দেহ নাই। আবার জিরো আসে না, এটা আনডিফাইন্ড হয়। আনডিফাইন্ড মানে অসংজ্ঞায়িত। এখন ঘটনা হচ্ছে মানে একদম ফ্রাঙ্কলি বলি যে কেন অসংজ্ঞায়িত হচ্ছে, কেন আনডিফাইন্ড হচ্ছে, এগুলো অনেক লেন্থি হবে। আপনারা কাইন্ডলি ওই সার্চ করবেন ইউটিউবে যে হোয়াই সামথিং বাই জিরো ইজ আনডিফাইন্ড, আমি তো বলে দিলাম, এগুলো একটু কাইন্ডলি আপনারা দেখবেন আর কি। হ্যাঁ, এরপর আরেকটা যেটা হচ্ছে উম, সেটা হচ্ছে দুইটা গেল। এবার আরেকটা ফরম্যাট আমরা পাই, সেটা 0/0। এখন 0/0 কি হবে? 0/0 হবে দুইটা জিনিস একসাথে আচ্ছা, প্রথমটা আলোচনা করলাম কি, এটা জিরো, এটা নিয়ে সমস্যা নাই। সামথিং বাই জিরো, আপনি যদি ইনফিনিটিভ বলেন সেটা ভুল হবে, এটার কোথাও ভ্যালু পাওয়া যায় না, এটা নির্ণয় করা যায় না আর কি। আর আনডিফাইন্ড এখান থেকে কারেক্ট। আরেকটা যেটা আসতে পারে সেটা 0/0, এটাকে একই সাথে আনডিফাইন্ডও বলা যায়, আবার ইনডিটারমিনেটও বলা যায়। আচ্ছা, একটু মুছে দিই। হ্যাঁ, আজকে এই টাইপের আলোচনায় খালি মানে আজকে আর কোনো কোশ্চেনের কোনো অস্তিত্ব নাই। আমি যদি জিরো পাই সেটাকে আমি বলতেছি দুইটাই বলা যায়, আনডিফাইন্ডও বলা যায়, আর একটা যেটা বলা যায় সেটা হচ্ছে ইনডিটারমিনেন্টও বলা যায়। এখন কোনটা সঠিক, কোনটা সঠিক? সত্যি কথা বলতে গেলে দুইটাই সঠিক। দুইটাই সঠিক কিভাবে হতে পারে এখানে, যখন আসলে আপনারা হয়তো ইন্টার দ্বারা সায়েন্সে ছিলেন, এই অংশটাকে ইনডিটারমিনেট মানে অনির্ণয় বলে, আর এটাকে অসংজ্ঞায়িত বলে। প্রাইমারি লেভেলে আমরা যারা আছি এটাকে আনডিফাইন্ড বললে কোনো ভুল নাই,
কিন্তু যখন এগুলো ক্যালকুলাসে চলে যায়, আপনার হচ্ছে যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাসে চলে যায়, তখন এটাকে সুন্দর করে এই আনডিফাইন্ড মানে প্রাইমারি লেভেলের আর কি, আনডিফাইন্ড না বলে তখন হচ্ছে যে ইনডিটারমিনেন্ট বলা হয়। এখন এগুলো কেন হয়, এগুলো আসলে অনেক লেন্থি জিনিস, আপনারা কাইন্ডলি একটু ইয়া করবেন, সার্চ করে দেখবেন, তাহলে হয়তো বেশি হবে। এখন মেন পড়ায় যায়, তাহলে জিরো দিয়ে এরকম তিনটা ফরম্যাট দেখা যায়, আমার মনে হয় এটা মুখস্থ রাখবেন। ডিরেক্ট প্রশ্ন আছে, জিরো বাই সামথিং, সামথিং বাই জিরো, হ্যাঁ এগুলো আসে একটু দেখি। এখন আরেকটা কথা হচ্ছে, তাহলে আমি যদি বলি যে জিরো তারপরে টু, এরা কি রেশনাল নাম্বার? আমার কোশ্চেন হচ্ছে এরা কি রেশনাল নাম্বার? 100% এরা রেশনাল নাম্বার। কেন? আপনাকে তো বলেছিলাম যে রেশনাল নাম্বার হলে আপনি চেক করবেন এটা কি পি বাই কিউ আকারে করা যাচ্ছে। যদি যাই, এবং সেক্ষেত্রে পি এর ভ্যালু ইন্টিজার, কিউ এর ভ্যালু ইন্টিজার, এন্ড কিউ জিরো হতে পারবে না, তাহলে এটা কি রেশনাল ওই ফরম্যাটে নেওয়া যাচ্ছে? যাচ্ছে, বিকজ টু যদি উপরে রাখেন আর কিউ যদি মানে নিচে তো ওয়ান আছেই, তো এইটা ইন্টিজার, এইটা ইন্টিজার, এটার মান জিরো না, তো এটা তো ক্লিয়ারলি বোঝা যায় টু অবশ্যই রেশনাল বা মূলদ সংখ্যা। জিরো একইভাবে কি মূলদ সংখ্যা মানে আরেকটা জিনিস বলি, আরেকটু ক্লিয়ারলি বলি, এই যে ওয়ান কে কিন্তু আমরা দেখাই না, ওয়ান কে কিন্তু আমরা এখানে দেখাচ্ছি না। এখন ম্যাথের ক্ষেত্রে ওয়ান কে কত তিনটা জায়গায় দেখানো হয় না, ক্লিয়ারলি বলি। এই যে ওয়ান কে সাধারণত আমরা দেখাচ্ছি না, আপনি থ্রি বাই মানে টু হলে কিন্তু দেখাইতেন, কিন্তু আপনি কেন থ্রি বাই ওয়ান দেখাচ্ছেন না? সাধারণত ম্যাথমেটিক্সে তিনটা জায়গাতে ওয়ান কে দেখানো হয় না। চলেন তিনটা জায়গায় একটু দেখে নিই, এগুলো আসলে মজার জিনিস, একটু দেখে নিলে সুবিধা। তিনটা জায়গায় ওয়ান কে দেখানো না, কোথায় কোথায়? এক, এক হচ্ছে আপনার ডিনোমিনেটরে, মানে আলোচনা একটু র্যান্ডম হইতে পারে, কোয়েশ্চেন নাই তো সিকোয়েন্স একটু ডিনোমিনেটরে দেখানো হয় না, ডিনোমিনেটরে দেখানো হয় না। যেমন ধরেন আপনি কিন্তু সবসময় কি লেখেন? ফাইভ লেখেন, আপনি কি কোনোদিন ফাইভ বাই ওয়ান সমান আবার ফাইভ বাই ওয়ান লেখেন? না, ফাইভে লেখেন, তাহলে ডিনোমিনেটর বা হরে কোনোদিনও দেখানো হয় না। দুই, আরেকটা হচ্ছে ওয়ান কে পাওয়ারে দেখানো হয় না, পাওয়ারে দেখানো না। দেখেন আমি যদি বলি আপনাকে বলি ফাইভ স্কোয়ার, ইটস ফাইন, আপনি কিন্তু ফাইভ স্কোয়ারই লেখেন, কিন্তু আপনাকে আমি যদি এখন বলি ফাইভ টু দি পাওয়ার ওয়ান, আপনি কি ফাইভ টু দি পাওয়ার ওয়ান দেন? না, দেন না। কি লেখেন? শুধু শুধু ফাইভ লেখেন না। তাহলে এই দুইটা জায়গায় দেখানো হচ্ছে না। আর একটা জায়গায় ওয়ান কে আমরা শো করি না, সেটা হচ্ছে সহগ হিসেবে, কোফিসিয়েন্ট হিসেবে দেখায় না। যেমন আপনি কিন্তু থ্রি এক্স ঠিকই লেখেন, কিন্তু আপনি কিন্তু কখনোই ওয়ান ইন্টু এক্স লেখেন না, লেখেন কি? লেখেন না। তাহলে জিরো তিনটা ফরম্যাট দেখলাম, আর ওয়ান কে কোন তিনটা জায়গায় দেখানো হয় না সেটা দেখলাম। এখন আমরা আবার আগের আলোচনায় ফিরে যাই, যে রেশনালি রেশনালের কথাবার্তা, সেটা হচ্ছে, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি মাইনাস টু কি রেশনাল? কি হবে বলেন তো, কি মনে হয়? রেশনাল? রেশনাল। ডেফিনেটলি রেশনাল, কারণ এর নিচে ওয়ান হিডেন আছে, সাইলেন্ট আছে আমি জানি না, এবং পি বাই কিউ আকারে দেখা যাচ্ছে, পি বাই কিউ আকারে দেখা যাচ্ছে। পি একটা ইন্টেজার হওয়ার কথা, এটা ডেফিনেটলি ইন্টেজার, মাইনাস থেকে কনফিউজ হবেন না, কারণ ইন্টেজার কিন্তু উপরের দুইজনকে কাভার করছিল, অর্থাৎ হোলকেও কাভার করছিল, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ন্যাচারালকে কাভার করছিল, এবং ইন্টেজার ফ্রাকশন নাই, তো মাইনাস টুর সাথে কোনো ফ্রাকশন তো নাই, ইন্টেজার মানে নেগেটিভ অংশগুলো। ওকে, কিউটা কি? এখানে ওয়ান আছে, তার মানে ডেফিনেটলি রেশনাল। এখন আমি যদি বলি এই রুট ওভার নাইন, এটা কি রেশনাল? বলেন তো, কি মনে হয় রেশনাল হবে কি হবে না? খেয়াল করেন যে এটা নিয়ে কনফিউশন আসতে আসতে পারে, কনফিউশন আসার কিচ্ছু নাই, এটা 100% রেশনাল। আপনি ওই আপনার ক্রাইটেরিয়াতে ফেলে দেন তো, কি করবেন? পি বাই কিউ, আমি বলেছিলাম পিটাকে ইন্টেজার হইতে হবে, তো পিটা কি রুট ওভার কত? 9। আর কিউটা কত বলেন তো? 1। তা আপনার কি মনে হচ্ছে এটা কি ইন্টিজার না? এইটাকে রুট করলে আপনি কি কোনোভাবে কোনো ফ্রাকশনাল ভ্যালু পাওয়া পসিবল? কোনো দিনও পসিবল না। এই রুট ওভার নাইন কে সিম্পলি থ্রি আসে, আর থ্রি বাই ওয়ান মানে কি? থ্রি। তো এত কিছু দেখার প্রয়োজন নয়, শুধু মুখস্থ রাখবেন যেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার আমাদের এখানে আছে। পারফেক্ট স্কোয়ার নাম্বার মানে সবসময় রেশনাল বা মূলদ হবে। পারফেক্ট স্কোয়ার নাম্বার সারা জীবন হচ্ছে মূলদ, সারা জীবন মূলদ নাম্বার। এখান থেকে যদি এরকম হইতো আমি যে √7 দিতাম, তাহলে কিন্তু ঝামেলাটা বেঁধে যেত। যদিও এটা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেন, সমস্যা হইতো কোথায় হচ্ছে আমি দেখাচ্ছি ইনশাল্লাহ। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম যে √9 যদি বলি এটা 100% 100% আমাদের হচ্ছে রেশনাল। তাহলে তাহলে একটা আমি সবগুলোকে যদি খেয়াল একটা জিনিসে আলোচনা করি, দেখেন, তাহলে আমি রেশনাল যদি আপনাকে দেখালাম, রেশনাল গুলো আমরা কি দেখালাম? রেশনাল গুলো দেখালাম যে নাম্বার গুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। আর পিটা কি হচ্ছে? ইন্টেজার। কিউটা কি হচ্ছে? ইন্টেজার, বাট দ্যাটস নট ইজিক্যাল টু জিরো। এখন প্রথম থেকে যে আলোচনাগুলো করে আসছিলাম সেগুলো একটু খেয়াল করেন তো, ন্যাচারাল নাম্বার গুলো কি ছিল?
ন্যাচারাল নাম্বার ছিল 1 2 3, ন্যাচারাল না বলে কাউন্টিং বলেন সুবিধা হবে, কাউন্টিং যেখান থেকে করতেছেন ইনফিনিটি পর্যন্ত। 2 নাম্বার কি ছিল, হোল নাম্বার ছিল, সেটা কিন্তু এই যে এগুলোর সাথে শুধু জিরো যুক্ত ছিল। 3 নাম্বার কি আলোচনা করছিলাম, ইন্টেজার করছিলাম না? তাহলে ইন্টেজার কি ছিল, ইন্টেজার ছিল হচ্ছে যে আপনার হচ্ছে মাইনাস ইনফিনিটিভ থেকে এখানে যাবে জিরো থেকে আবার এখানে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত যাবে। এখন 4 নাম্বার এসে আমি রেশনালের কথা বলছি, এখন একটু খেয়াল করেন তো। রেশনাল মানে বলতেছেন এটা ইন্টেজার হবে, তাহলে ইন্টেজার মানে কি, এই সিরিজটাকে কমপ্লিট করতেছেন। কিউ মানে কি, ইন্টেজার হবে, মানে এই সিরিজকে কমপ্লিট করতেছেন। তো এই সিরিজকে কমপ্লিট করা মানে ডেফিনেটলি হোলকেও কমপ্লিট করা, আবার ন্যাচারালকেও কমপ্লিট করা। তার মানে আমি বলতেই পারি অল ন্যাচারাল নাম্বার আর রেশনাল নাম্বার, অল হোল নাম্বার আর রেশনাল নাম্বার, অল ইন্টিজার্স আর রেশনাল নাম্বার। শেষ। একটা কথাই বলে দিব যে সকল ইন্টিজারই আমাদের রেশনাল নাম্বার। বোঝাইতে পারছি কিনা? এটা মুখস্থ রাখেন, কারণ আপনি যে এখান থেকে যে কোনোটাকে ফেলে দেন এই কন্ডিশনে প্রত্যেকটাই স্যাটিসফাই করবে। আমি এখান থেকে সাপোজ যে বললাম যে √9, এটা কি, এটা ডেফিনেটলি রেশনাল। কেন রেশনাল? বিকজ √9 কে রুট করলে √9 থাকে না, সেটা 3 দেয়, আর 3 কি, ইন্টেজার। তো ইন্টেজার তো ডেফিনেটলি ডেফিনেটলি রেশনালের মধ্যে পড়ে যাবে। এখন আমি যদি আপনাকে বলি যে √7, আমি কি কোনো ইন্টেজার পূর্ণ সংখ্যা পাচ্ছি √7 থেকে? √7 কে আপনি করে দেখেন, কোনো পূর্ণ সংখ্যা পাবেন না, তাহলে এটি ইরেশনাল বা অমূলদ সংখ্যা হবে। এখন আমাদের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে, কেন রে ভাই, আমি তো √7 কে চাইলেই বলতে পারি √7/1, তাই না? আমি যদি বলি যে এই যে √7 যেটা আছে সেটা আমাদের কি বলে, মূলদ সংখ্যা কিনা, তো আপনি বলবেন ঠিক আছে, যে √7/1 p/q আকারে প্রকাশ করতে পেরেছি, ব্রিলিয়ান্ট, এটা পূর্ণ রেশনাল নাম্বার। কিন্তু না, আপনি p/q আকারে প্রকাশ করলেও কন্ডিশন ভায়োলেট করছেন। আমি বলেছিলাম এটা পূর্ণ সংখ্যা হতে হবে, এটাও পূর্ণ সংখ্যা হতে হবে। তো এই যে √7, এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা পূর্ণ সংখ্যা না। আর রুট করলে একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসবে, আর পি এর মান ফ্র্যাকশনাল হতে পারবে না, তার মানে এটা কোনোদিনও আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা না। ঠিক একইভাবে √2/1, এই যে √2, এটা তো p/q আকারে প্রকাশ করা গেল, এখান থেকে ভ্যালু কত, 1.414 মনে হয় এরকম আসে। তো এটা তো মানে পূর্ণ সংখ্যা হচ্ছে না, যার কারণে আহ, এটা আমাদের অমূলদ সংখ্যা আর কি। আর অমূলদ সংখ্যা খেয়াল করবেন যে পারফেক্ট স্কোয়ার না, আই রিপিট, পারফেক্ট স্কোয়ার না এরকম নাম্বারকে রুট করলে সেটা মোটামুটি সবসময় আমাদের কি আসবে, অমূলদ সংখ্যা আসবে। আর যেগুলো পারফেক্ট স্কোয়ার 25 36 49, এগুলো করলে তো আপনি পূর্ণ সংখ্যা পেয়ে যাবেন, যার কারণে আপনি মূলদ সংখ্যা পাচ্ছেন আর কি। এখন তাহলে ইরাশনাল নাম্বারটা আমার মনে হয় ক্লিয়ার, আমার মনে হয় এটা থেকে আর আলোচনার দরকার নেই। এখন ইরেশনাল নিয়ে দুই একটা কথা বলি, বাড়তি কিছু কথা আছে, 5 মিনিট ইনশাল্লাহ হয়ে যাবে আজকে। রেশনাল যদিও বুঝতে পারতেছেন, তারপরও বলি রেশনাল বলছিলাম যে নাম্বারগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় সেটা। তাহলে ইরেশনাল নাম্বার কি, যে নাম্বারগুলোকে p/q আকারে লেখা যায় না, যেমন √7, √2, √3, এগুলোকে আপনি p/q আকারে লিখলেন, কিন্তু কিন্তু পিটা ইন্টেজার হচ্ছে না। যদি ইন্টেজার না হয় তাহলে তার হচ্ছে না কাজ। তার মানে যাদের পূর্ণবর্গ হয় তারা যদি রুটে থাকে তাহলে সমস্যা নাই, ইন্টেজার পাচ্ছি। কিন্তু এরকম নন পারফেক্ট স্কোয়ার, যারা নন পারফেক্ট মানে পূর্ণবর্গ যারা না, তাদেরকে রুট করলে আবার ইন্টেজার পাচ্ছেন না। কথা ইয়ে হয়ে গেল কিনা, √15 হবে না, √16 নেন, দেখেন ডিরেক্টলি ইন্টেজার পাবেন। তার মানে এতটুকু শুধু খেয়াল করব যে মূলদ অমূলদ খোঁজার ক্ষেত্রে আমার মাথার মধ্যে একটা জিনিস সেট থাকবে, আমি কোনোভাবে এই ইন্টেজার বা পূর্ণ সংখ্যা পাচ্ছি কিনা। পূর্ণ সংখ্যা না পেলে আমার অধিকার চিন্তা ভাবনা করার দরকার নেই, এটা দুম করে আমি অপূর্ণ এই কি বলে অমূলদ সংখ্যা বেড়ে দেবো, এটা হচ্ছে কথা। তো এগুলাকে অনেকভাবে বলা যায়। এখন এখন আমি যদি খেয়াল করেন যে ডেসিমেল আসলেই কি সেটা অমূলদ সংখ্যা হবে, মানে রেজাল্টের কথা বলছি। সাপোজ ধরেন আমি যদি বলি 4/5, মানে অমূলদের ক্ষেত্রে ডেসিমেলের একটা আলোচনা আছে সেটা একটু বলি। দেখেন এটা 4, এটা 5, তো এটা তো পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, তাহলে এটা তো কি মূলদ সংখ্যা হওয়া উচিত। হ্যাঁ, এটা ডেফিনেটলি মূলদ সংখ্যায়। আর এটাকে কি বলে, 0.8 আসে, এইরকম একটা ফ্রাকশন আসতে পারে। আর একটা কেমন ফ্রাকশন, আমি কিন্তু রেজাল্টের কথা বলছি আর কি, মানে এটাও কিন্তু মূলত পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, তাহলে এটা মূলদ সংখ্যা হতে পারে, সমস্যা নাই। আবার যদি এরকম থাকে যে 1/3, তো এটাও পূর্ণ সংখ্যা, এটাও সরি মানে হ্যাঁ ইন্টিজার পূর্ণ সংখ্যা, তাহলে এখান থেকে সেটা আবার কত, 0.33 আসে। আর একটা কেমন হতে পারে, √2 নিই, √2 নিলে সেটা কি আসে, 1.414। তো এখান থেকে তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে কোনটা আপনার হচ্ছে যে মূলদ আর কোনটা অমূলদ না। আচ্ছা, এখান থেকে এই আলোচনা আসলে অলরেডি হয়ে গেছে যে চিনবেন কিভাবে, তারপরও একটু বলি। দেখেন ভগ্নাংশ কয় প্রকার, মানে রেজাল্টের কথা বলছি, রেজাল্টে যে ভগ্নাংশটা আসবে সেই ভগ্নাংশের রেজাল্ট দেখেও আপনি ডিটারমাইন করতে পারবেন এটা কি মূলদ নাকি অমূলদ।
এই যে এটা যেটা ভগ্নাংশ দেখতেছেন, এই ভগ্নাংশকে বলে টার্মিনেটিং ফ্রাকশন। টার্মিনেটিং ফ্রাকশন বলতে মূলত বোঝায়, বাংলাতে হচ্ছে এটার নাম হচ্ছে সসীম ভগ্নাংশ, মানে যেটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন 1/3 যেটা দিয়েছেন 0.33, এটা কি এতটুকুই শেষ? না, এটা এতটুকু না, এটা কি চলতে থাকবে কতদিন? আজীবন পর্যন্ত যাবে না? তো এটাকে সুন্দর করে আমাকে একটা পৌনঃপুনিক দিয়ে বসাই দিই, যে পৌনঃপুনিক বাঁধা থাকবে, এর অর্থ বুঝি যে সারা জীবন এই বাঁধা চলতেছে আর কি। এটা যদি বন্ধ করে দেন এখান থেকে লিখেন আর কি। তো তো এই 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 ভগ্নাংশকে মূলত বলে থেকে নন টার্মিনেটিং। এটাকে মূলত নন টার্মিনেটিং ভগ্নাংশ বলে। এটা টার্মিনেটিং শেষ, এটা নন টার্মিনেটিং ভগ্নাংশ বলে। এবং আরেকটা সুন্দর করে বলা যায় যে নন রিকারিং বা নন রিপিটিং ভগ্নাংশ বলে। আমি আরেকবার বলছি, এই ভগ্নাংশকে নন রিপিটিং এবং নন টার্মিনেটিং। নন টার্মিনেটিং মানে অসীম ভগ্নাংশ, চলতেই থাকবে। এবং নন রিপিটিং বলতে মূলত বোঝায়, সরি নন রিপিটিং না, রিপিটিং। রিপিটিং বলতে তিন 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 সারা জীবন চলবে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। আর এই যে খেয়াল করতেছে অমূলদ সংখ্যার যেই, এটাও তো সারা জীবন চলবে আর কি, এটাও সারা জীবন চলবে। কিন্তু এখানে যে প্যাটার্নটা এরা ফলো করে, এখানে সেরকম কোনো প্যাটার্ন দেখা যায় না এগুলোতে। আর এইটা মূলদ, এইটাও এরকম মূলদ, যদি একটা সিম্পল প্যাটার্ন ফলো করে এটাও আমাদের মূলদ আসবে। আর এটা অমূলদ আপনি ভগ্নাংশ থেকে কিভাবে চিনবেন? এটার কোনো প্যাটার্ন না, র্যান্ডম, একদম র্যান্ডম। যেমন দেখেন, আর আর রিপিট শুধু একটা ডিজিট হবে এরকম কোনো কথা নাই। যেমন আপনি এরকম ইয়া পাবেন যেগুলো দুইটা দুইটা করে রিপিট আসতেছে এরকম। যেমন আমি যদি বলি 5/11, এই 5/11 যদি আসে, এটাকে ভাগ করলে 0.454545 এরকম সারা জীবন আসে। তো দেখেন একটা কি নির্দিষ্ট প্যাটার্ন আছে না? তো ওই নির্দিষ্ট প্যাটার্ন থাকলে সুন্দর করে তখন আমরা কি করি, এগুলো মুছে দিয়ে এরকম দিয়ে দিই, বুঝি যে এটা সারা জীবন চলবে। কিন্তু অমূলদ সংখ্যার ক্ষেত্রে এরকম রুট নিলে কোনোদিনও সেটা একটা নির্দিষ্ট প্যাটার্ন দিবে না, আর এটা চলতে থাকবে মন মতো চলতে। যেমন আর একটা এরকম আছে যে 1/7, এই 1/7 নিলে 0.142856 142,856 এভাবে চলতে থাকে। তাহলে এটাকে মুছে দেখি একবার এতদূর লেখা যায়। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। ও আরেকটা কথা বলি, এটা টার্মিনেটিং ফাংশন বলে, এটাকে নন টার্মিনেটিং এবং রিপিটিং চলতেছে। আর এটাকে বলে নন টার্মিনেটিং, মানে শেষ তো হবেই না, সাথে নন রিপিটিং, একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে রিপিট হবে না। এটা ছিল টার্মিনেটিং, এটা নন টার্মিনেটিং, শেষ হবে না, এবং রিপিটিং বা রিকারিং হচ্ছে। আর এটা হচ্ছে নন টার্মিনেটিং অ্যাজ ওয়েল অ্যাজ নন রিপিটিং। ও নিজের মতো চলতে থাকবো, ওরে থামাইতে পারবেন না আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এইরকম একটা ইয়া ছিল আর কি, ফরিদপুরে সম্ভবত থামাইতে পারবে না এরকম একটা র‍্যাপ ছিল, ভাইরাল হয়েছিল। তো এই দিয়ে আমাদের ফ্রাকশন দেখো আপনি চিনতে পারবেন, যদি পৌনঃপুনিক থাকে ইটস মূলদ, এরকম সসীম ভগ্নাংশ থাকলে মূলদ, কিন্তু এরকম থাকলে সেটা অমূলদ। তবে আমার মনে হয় এই ভগ্নাংশ দেখা চেনার দরকার নাই, এভাবে চেনাটাই উচিত যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা।